যে একটা সিএনজি আগে বোধহয় 5-7 লাখ ছিল, এটার দাম হয়ে গেছে এখন 25 থেকে 30 লক্ষ। তাহলে এই যে বাড়তি টাকা, এই টাকাটা কোথায় যায়? একটা প্রাইভেট কারেরও এত দাম না ভাই। একটা প্রাইভেট কার কিনলেও আপনি 10-12 টাকার মধ্যে ভালো একটা প্রাইভেট কার পাবেন। সেখানে একটা সিএনজি কিনতে গেলে আপনাকে দিতে হবে প্রায় 30 লাখ। মাঝখানে টাকা গেল। তো এরকম যদি সিন্ডিকেটের পকেটে আপনারা সব ঢুকিয়ে দেন তাহলে কিন্তু হবে না। সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই সিন্ডিকেটের যে ব্যবসা, এই ব্যবসা ভেঙে চুরমার করে দেবেন এবং এই সিন্ডিকেটের সাথে সরকারের যদি রাঘব বোয়ালরাও জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আপনাদেরকে সেরকম কড়া অ্যাকশন নিতে হবে। আপনারা মুখে বলবেন জিরো টলারেন্স, কিন্তু কাজের কাজ হবে না, এটা কিন্তু ভাই চলবে না। এই যে তেলের সংকট ছিল, ওই সময় এই ঘটনাটি বারবার সামনে আসছে যে এই তেলের সংকটের সাথে সিন্ডিকেট জড়িত। আমরাও বলেছি হ্যাঁ সিন্ডিকেট জড়িত, কিন্তু সিন্ডিকেটের মাজা ভেঙে দিতে হবে। কিন্তু আপনারা মাজা ভাঙতে পারেন নাই। সিন্ডিকেটের কাছে যদি সরকার নথি স্বীকার করে তাহলে বুঝতে হবে সরকারের চাইতে ওই সিন্ডিকেট বেশি পাওয়ারফুল। এটা কিন্তু হবে না, হতে দেওয়া হবে না। সিন্ডিকেট যেখানে লড়াই হবে সেখানে, সিন্ডিকেট যেখানে আন্দোলন হবে সেখানে। আমরা চাই আমরা একটি শ্রমিক বান্ধব সরকার জনাব তারেক রহমানের কাছ থেকে আমরা দেখতে চাই। শ্রমিক বান্ধব নতুন বাংলাদেশ আমরা বর্তমানে এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে দেখতে চাই। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর, তিনি এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে এই প্রবাসী সংক্রান্ত যে কার্যক্রম, এই কার্যক্রমে বিগত সময়ে হয়রানির কোনো শেষ ছিল না। পদে পদে হয়রানি। যেখানে 2 লক্ষ টাকা লাগে বিদেশে যেতে, সেখানে নেওয়া হয়তো 6 লক্ষ টাকা। এরকম ভাবে এত এত হয়রানির বেড়াজালে তিনি দায়িত্ব নিয়েছেন। আমরা চেষ্টা করছি অন্ততপক্ষে আমাদের এই দপ্তরটাকে আমরা একটা উদাহরণ তৈরি করতে, যে আমার এই প্রবাসী ভাইয়েরা যাতে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই তারা সুন্দরভাবে প্রবাসে যেতে পারে। একই সাথে আমাদের ইনসাইডে বা আমাদের অভ্যন্তরীণ প্রবাসীরা যেভাবে নির্যাতন জুলুমের শিকার হয়, সেটা হোক বিমানবন্দর কিংবা অন্যান্য সরকারি দপ্তরে, এগুলোতেও আমরা রিফর্ম নিয়ে আসার চেষ্টা করছি, যাতে প্রবাসীদের সাথে ভালো ব্যবহারের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর কাঠামো তৈরি করতে পারি। তো ইনশাআল্লাহ আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। সেখানে মিডিয়ার কর্মী যারা আছেন, ভাইরা আছেন, আপনাদের একটা দায়িত্ব আছে, এটা বলে শেষ করে দেব। মিডিয়ার দায়িত্ব হচ্ছে সঠিক, সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে হাজির করা। আমি গতকালকে দেখলাম একজন ব্যক্তি দ্বিতীয় বিবাহ করেছেন। তিনি বাংলাদেশের একজন সম্মানিত আলেমে দ্বীন, হেফাজতে ইসলামের মাননীয় মহাসচিব। কয়েকটি পত্রিকা হেডলাইন করেছে দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতের মহাসচিব। মানে হেডলাইনটা দেখেই মনে হচ্ছে যে উনি বোধহয় আসলে কোনো অসৎ উদ্দেশ্য খায়েশের জন্য দ্বিতীয় বিয়েটা করেছেন। পরে আমি ভিতরে ঢুকে নিউজটা দেখলাম যে উনার স্ত্রী কিছুদিন আগে মারা গেছেন। উনি একজন বয়োজ্যেষ্ঠ আলেম, উনার সাপোর্টের জন্য হলেও একজন সাপোর্টিং হ্যান্ড প্রয়োজন হয় ওই বয়সের মানুষদের জন্য। তার ওই যে ওষুধপত্র দেওয়া, তাকে নিয়মিত এগুলো মনে করিয়ে দেওয়ার জন্য হলেও। আর যাকে তিনি বিবাহ করেছেন তিনিও একজন বিধবা নারী। এটা কিন্তু একটা উত্তম কাজ হয়েছে। কিন্তু মিডিয়াগুলো এমন ভাবে হেডলাইন করলো, দেখেই মনে হলো মাশাআল্লাহ খাইছে কাম। তো ভাই এরকম দয়া করে হেডলাইন দিয়েন না।